আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর বাড্ডায় অবৈধভাবে স্কুল বাণিজ্য গোল্ডেন মনিরের, এতদিন ভয়ে মুখ খোলেননি অভিভাবকরা। শীতের প্রকোপ দেশের বেশিরভাগ এলাকায়, দুপুর পর্যন্ত ঘন কুয়াশা, দুর্ভোগে দরিদ্র কর্মজীবী মানুষ। বোতলজাত এবং খোলা সব ধরনের ভোজ্য তেলের দাম বাড়ছে বাজারে। এবং করোনার প্রভাবে নড়াইলের ৪,০০০-এরও বেশি দুগ্ধ খামারি দিশেহারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতি মাসে শিক্ষার্থীদের বেতন প্রায় ২,০০০ টাকা আর ভর্তি বাবদ ১০ থেকে ১২,০০০ টাকা নেওয়া হচ্ছে রাজধানী বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে। রাজকের বরাদ্দ করা জমিতে স্কুল খুলে বাণিজ্য করার অভিযোগ উঠেছে আলোচিত গোল্ডেন মনিরের বিরুদ্ধে। এতদিন ভয়ে মুখ খোলেননি অভিভাবকরাও। মনির হোসেন তপুর রিপোর্ট। ২০০৫ সালে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে আলোচিত গোল্ডেন মনিরের বাবার নামে প্রতিষ্ঠা করা হয় সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল। ১৫ কাঠা জমি মাত্র ৭৫০ টাকায় বরাদ্দ দেয় রাজক। মূলত স্কুলের জন্য এই ছাড় দেওয়া হলেও একে ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করেন গোল্ডেন মনির ও তার সহযোগীরা। প্রায় ১২০০ শিক্ষার্থী লেখাপড়া করছে এই স্কুলটিতে। সরকারের স্বীকৃতি থাকলেও নিজেদের মতো করেই চালানো হচ্ছে প্রতিষ্ঠানটি। করোনার কারণে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রতি মাসে বেতন বাবদ ১৮৭৫ টাকা। শুধু তাই নয়, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বেতনও একই। ওল্ড স্টুডেন্ট যেটা সেটা সর্বোচ্চ হয়তো বা আপনার ৫,৫০০ থেকে ৬,০০০ হতে পারে, এর বেশি না। ১০-১২,০০০ টাকার উপরে যে নেন সেই টাকাটা কিসের? এটা তো বেতন সহ নেই, আমরা তো জানুয়ারি মাসের বেতন নিয়ে এই করতে আছি। সরকার নির্ধারিত যে ফি, সেই নির্ধারিত ফির বেশি আমরা নেই না। ভর্তি নীতিমালাও মানছে না স্কুলটি। বেসরকারি স্কুলে ভর্তির জন্য সর্বোচ্চ ফি ৮,০০০ টাকা বেঁধে দেওয়া হলেও নেওয়া হচ্ছে ১০ থেকে ১২,০০০ টাকা। ১৫ বছর ধরে এমন অবস্থা চললেও কেউ অভিযোগ করার সাহস পায়নি গোল্ডেন মনিরের দাপটের কারণে। দেখছেন রুমটিতে তালা দেওয়া, এটি এই শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব কক্ষ। কিছুক্ষণ আগে এই হিসাব রক্ষকের সাথে আমরা কথা বলেছি, তাকে বলেছিলাম এই স্কুলে বেতন বাবদ এবং ভর্তি বাবদ যে টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় সেই রিসিপ্টগুলো দেখানোর জন্য। পরবর্তীতে তিনি এই রুমটি তালা দিয়ে সরে পড়েন এখান থেকে। তবে স্কুলের টাকা আদায়ের রসিদে সত্যতা মিলে অভিযোগের। পরে ম্যানেজ করার চেষ্টাও চলে সংবাদ প্রচার বন্ধে। এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কোন আইন বলে কিভাবে তারা এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করছে, সেখানে তাদের ফি এর পরিমাণ কেমন, সেগুলো আমাদের তদন্ত রিপোর্টে যেটা উঠে আসবে সেই রিপোর্টের আলোকে বিধি মোতাবেক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারব। শুধু আশ্বাস নয়, এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে সারা দেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের দাপটে দুর্ভোগে পড়েছে দরিদ্র মানুষ। শেরপুরে সারা রাত ধরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার কারণে সামান্য দূরেও স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। তাই সড়ক মহাসড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। পাশাপাশি বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। বরিশালে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে তাপমাত্রা কমে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় বেড়েছে স্থানীয় হাসপাতালগুলোতে। এদিকে শীতের দাপট বাড়ার সাথে সাথে এসব এলাকায় রাস্তার ধারে বসেছে নানা ধরনের পিঠার দোকান। এসব দোকানে পোয়া, চিতই ও ভাপা পিঠা খেতে প্রতিনিয়তই ভিড় করছেন ক্রেতারা। বিক্রি বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতেও। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী আজ। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মেছিলেন বরেণ্য এই নেতা। তবে তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। অধিকার বঞ্চিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন
সংগ্রাম করে প্রিয় নেতা হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1976 সালের 17 নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন। নানা চড়াই উতরাইয়ের পর বাস্তবায়নের পথে স্বপ্নের পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণ গোটা বিশ্বের কাছেই যেন বিস্ময়। বিশেষজ্ঞরা বলছেন, সেতু নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2% বেশি। গতি সঞ্চার হবে গোটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে। একরামুল হক সামের রিপোর্ট। পদ্মার বুকে যেন আকাশ ছোঁয়া স্বপ্ন। বৃহস্পতিবার পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি বসানোর মাধ্যমে সেই স্বপ্ন ছুঁয়েছে পদ্মার এপার ওপার। যদিও পদ্মা জয়ের এই গল্প মোটেই মসৃণ নয়। প্রথমবার ক্ষমতায় এসে 2001 সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতার পালাবদলে তা থমকে যায়। পরে 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে মাত্র 6 মাসের মাথায় পদ্মা সেতুর নকশা অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। কিন্তু 2012 সালে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গেলে তৈরি হয় ধোঁয়াশা। নানান আলোচনা আর সমালোচনায় অনেকেই ভেবেছিলেন স্বপ্নের সেতু হয়তো অধরাই থেকে যাবে। যদিও হাল ছাড়েনি বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন শেখ হাসিনা। শুরু হয় অনন্য এক ইতিহাস গড়ার কাজ। তাতে আবার বাদ সেধেছিল বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা। নদী শাসন করে সেতুর নকশা পরিবর্তন করতে হয়েছে কয়েকবার। নদীর তলদেশে যে আসলে পাওয়া যাচ্ছে না, শক্ত যে বেজ সেটা পাওয়া যাচ্ছিল না। এটি 22টি পিয়ারের ক্ষেত্রে এটা হয়েছে। রিডিজাইন করে এটাকে আবার কাজ করতে গিয়ে সেখানেও একটা কিন্তু বিলম্ব হয়েছিল। সবকিছু ছাপিয়ে কিছুটা ধীরে হলেও এখন দৃশ্যমান স্বপ্নের সেতুর মূল অবকাঠামো। বাকি কাজ শেষ করে যান চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র, যার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য খুলে যাবে অপার সম্ভাবনার দুয়ার। এই এলাকার যেসব সম্পদ আছে, সেটা মানব সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ, এটাকে আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে এটা সংযোগ করা, বিপণন করা, ট্রান্সপোর্ট ইত্যাদির ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি, এগুলোর মাধ্যমে অর্থনীতিতে একটা ইতিবাচক একটা পরিবর্তন আসবে বলে আমাদের মনে হয়। এর ফলে জাতীয় জিডিপিতে 1.26 যুক্ত হবে, একই সাথে আঞ্চলিক জিডিপিতে 2.36% যুক্ত হবে। এটা আমি মনে করি আমাদের অর্থনীতিতে একটা বিশাল ইতিবাচক ভূমিকা রাখবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 2022 সালের মার্চে উদ্বোধন হবে স্বপ্নের সেতু। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতু বাস্তবায়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দৃঢ়তায় মুগ্ধ গোটা জাতি। বলা হচ্ছে, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই সম্ভব হয়েছে বাধা ডিঙিয়ে পুরো কাঠামো নিয়ে পদ্মা সেতুর চোখ মেলে তাকানো। মানুষ ঘোষের রিপোর্ট। মাত্র একদিন আগেই ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় নাম উঠেছিল তার। আর পরদিনই যখন মাথা উঁচু করে দৃশ্যমান হল পদ্মা সেতুর পুরো কাঠামো, আবারও আলোচনায় তিনি। ঘরে বাইরে বন্দনা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার নেতৃত্বের দৃঢ়তার। নিন্দুকের মুখে ছাই দিয়ে অনেকটা একঘুয়েভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ক্ষমতাধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম তুলে লিখেছে, শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে। তার তীব্র সমালোচকও এখন বলছেন, শেখ হাসিনার দৃঢ়তা আর সাফল্যে তারা মুগ্ধ। যদিও এবার টানা 3 মেয়াদ ধরে সরকার চালাতে গিয়ে পদে পদে অনেক গঞ্জনা সহ্য করতে হচ্ছে তাকে। শুধুমাত্র পদ্মার উপর সেতু বানাতে চাওয়াতেই ক্ষিপ্ত হয় একটি মহল। অপবাদ ওঠে দুর্নীতির। পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। খুশি হয় বিরোধীরা। এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু হবে না। দবে যাননি শেখ হাসিনা। দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডার আদালতে চূড়ান্ত মীমাংসা হয় অপবাদে, প্রত্যাখ্যান হয় দুর্নীতির অভিযোগ। জনগণের স্বার্থে যে কাজ করব, সেখানে দুর্নীতি করব, পয়সা বানাবো, নিজের ভাগ্য করব, এ ধরনের কোনো চিন্তা বা দূরভিসন্ধি কখনোই আমার ছিল না, কখনো নাই, থাকবেও না।
বিশ্বব্যাংককে বাদ দিয়ে নিজেদের টাকায় সেতুর কাজ চালানোর সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। শুরু হয় দক্ষযজ্ঞ। পদ্মা সেতুর জন্য শেখ হাসিনার পাশে দাঁড়ায় দেশের জনগণ। টাকা ওঠে নানা প্রান্ত থেকে, এমনকি টিফিনের টাকাও জমায় শিক্ষার্থীরা। সেই স্বপ্নের সেতুই এখন চোখ মেলে তাকাচ্ছে, বলছে বাংলাদেশের আগামীর কথা, বলছে বাংলাদেশের দৃঢ়চেতা বলিষ্ঠ নেতৃত্বের এক প্রধানমন্ত্রীর কথা। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 13 জন পুরুষ এবং 6 জন নারী। মৃতদের 12 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে করোনায় দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,986 জনে। 16,323টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,884 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,87,849। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.54%। নতুন করে সুস্থ হয়েছেন 3,866 জন। মোট সুস্থ 4,14,318 জন। সুস্থতার হার 84.93%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বোতলজাত কিংবা খোলা সয়াবিন সব ধরনের তেলেরই দাম বেড়েছে রাজধানীর বাজারে। কয়েকদিনের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রকার ভেদে লিটারে 12 থেকে 20 টাকা। আর খোলা তেলের দাম লিটার প্রতি 6 থেকে 7 টাকা বাড়তে এখন স্বস্তি নেই চালের বাজারও। আরও জানাচ্ছেন আদিন সজীব। নিত্য বাজারে এসে বিপাকে পড়া মানুষের সংখ্যাটা কোনো সময়ই কম ছিল না, কারণ এক পণ্যের দাম কমে তো আরেকটার বাড়ে। এই দাম কমা বাড়ার চক্রে মানুষের খরচ আর কমে কই। এবারে সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তার কারণ হয়েছে সয়াবিন তেল। পাইকারি বাজারের ক্রেতা বিক্রেতারা বলছেন, বোতল বলেন আর খোলা তেলের দাম বাড়ছে গত কয়েক সপ্তাহ ধরেই। কয়েকদিন আগে 5 লিটার বোতলের সয়াবিন তেল ছিল 460 টাকার মতো, এখন তা বিক্রি হচ্ছে 520 থেকে 530 টাকায়, অর্থাৎ লিটারে বাড়ল 12 টাকার মতো। খোলা তেলেও দাম বেড়েছে 6-7 টাকা। সব জিনিসই অল্প অল্প করে আমাকে ম্যানেজ করতে হয়, নাহলে তো আমরা বাঁচতে পারি না। যে জায়গা লাগবে মনে করেন 2 কেজি, সেই জায়গায় আমরা 1.5 কেজি দিয়ে চালাই দিতে হয়। ছোটোখাটো যারাই আর কি ডিউ ব্যবসা করে যারা, তাদেরও দেখা গেছে আপনার তেল জিনিসটা ঠিক মতন পাইতেছে না, এই জন্য এই রেটটা আপনি বাইরে যেতেছে। আবার খুচরা বাজারে কোনো কোনো বোতলজাত তেলের দাম লিটারে বেড়েছে 20 টাকা, অর্থাৎ আগে যে 5 লিটার তেল ছিল 480 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 580 টাকার মতো। ফলে কেনা বেচা নিয়ে বিপাকে ক্রেতা বিক্রেতারা। কাস্টমারও কিনতে ভয় পায়, দাম শুনলে আতঙ্ক হয়ে গেছে, এত টাকা বাড়িয়ে গেছে। এটার জন্য তো আমরা কিছু বলতে পারবো, এটা বলতে পারবে যারা এগুলা ইনপুট করে, তারা বলতে পারবো। কি ডলার দাম বাড়ছে নাকি রুপিয়ার দাম বাড়ছে, এটা তো আমরা আসলে সঠিক বলতে পারি না। নতুন মৌসুমের চাল বাজারে এলেও কমছে না দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব রকম চাল। ওজনটা ছোট তো অল্প দাম, এটা মিলাররা নিয়ে টাইনে টুনে নিয়ে আমরা সিন্ডিকেটের মতো করে ফেলছি। তবে কিছুটা কমেছে পেঁয়াজ, আলুর দাম। তেমন একটা ওঠানামা নেই সবজির বাজারে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির প্রশ্রয়ের পৃষ্ঠপোষকতা পেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা ক্ষমার অযোগ্য। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার আবার বেড়েছে উল্লেখ করে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব বলেছেন, গণতন্ত্রহীনতায় নাকি উগ্রবাদের উত্থান ঘটছে। এদেশে উগ্রবাদের উত্থান বিএনপির আমলেই ঘটেছিল। লালন পালন করেছিল যে বৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে। করোনা মহামারীর কারণে চরম দুর্দিন চলছে নড়াইলের ডেইরি ফার্ম মালিকদের। একদিকে গবাদি পশুর খাবারের দাম বৃদ্ধি, অন্যদিকে দুধের দাম কমে যাওয়ায় দিশেহারা তারা। স্থানীয় প্রশাসন কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই মন্দায় কোনো প্রণোদনাও পাননি নড়াইলের দুগ্ধ খামারিরা। ফলে পরিস্থিতিতে টিকতে না পেরে অনেকে তাদের দুধের গরু বেচে দিচ্ছেন।
খামার বন্ধ করে দিচ্ছেন। খামারিরা জানান, করোনার আগে জেলার ডেইরি ফার্মের মালিকরা তাদের দুধ বিক্রি করে ভালোই লাভ করছিলেন। আগে প্রতি লিটার দুধ 50 থেকে 60 টাকা দরে বিক্রি হলেও এখন তা নেমে এসেছে 30 টাকায়। জেলায় দুগ্ধ খামার রয়েছে 4000-এরও বেশি। পার্টেক্স খেলার খবর। মিশরের পিরামিড ওপেন অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়েছেন বাংলাদেশের আব্দুল্লাহেল বাকি। দেশসেরা শুটার বলেন, মানসিক চাপ নিতে পারেননি বলেই 10 মিটার এয়ার রাইফেলে আশানুরূপ ফল পান তিনি। কোয়ালিফাই রাউন্ডে দুদিন আগে 627.03 স্কোর গড়ে সেরা 8-এ জায়গা করে নিয়েছিলেন তিনি, কিন্তু মূল মঞ্চে বাকি স্কোর করেন মাত্র 121.01। এতে 8 প্রতিযোগীর মধ্যে সবার আগেই বাদ পড়েন তিনি। টেম্পারমেন্ট আর হচ্ছে কোয়ালিফিকেশন টেম্পারমেন্ট এক না, এটা যারা শুটার তারাই বুঝবে। আর হচ্ছে এটা নিজের রেঞ্জ হলেও আপনার এখানে অলমোস্ট 70+ শুটার পার্টিসিপেশন করেছে, আর যারা বেস্ট স্টেট ছিল তো কেউ চেয়ে কেউ কম না। সো এটা নিয়ে আমার মনে হয় একটু রিসার্চ করতে হবে ফাইনালটা নিয়ে। আমার মতো আমার বেস্টটাই করতে পারিনি, আর ওরা ওদের মতোই ভালো করেছে। সো এখানেই ক্যাপটা আর কি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বাড্ডায় অবৈধভাবে স্কুল বাণিজ্য গোল্ডেন মনিরের, এতদিন ভয়ে মুখ খোলেননি অভিভাবকরা। শীতের প্রকোপ দেশের বেশিরভাগ এলাকায়, দুপুর পর্যন্ত ঘন কুয়াশা, দুর্ভোগে দরিদ্র কর্মজীবী মানুষ। বোতলজাত এবং খোলা সব ধরনের ভোজ্য তেলের দাম বাড়ছে বাজারে। এবং করোনার প্রভাবে নড়াইলের 4000-এরও বেশি দুগ্ধ খামারি দিশেহারা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।